Hi, this is Abhijit and you are watching Cautious Aspirant. আজকের ভিডিওটা পুরোপুরি ইম্পর্টেন্ট অর্গানাইজেশনসের উপর ডিপেন্ড করে করা হয়েছে। ধরো কবের যেগুলো ধরো 1885 ডিসেম্বর মাসে যখন কংগ্রেস মানে আইএনসি প্রতিষ্ঠা হলো, সেই এস্টাবলিশমেন্ট ইয়ারের আগে যে ইম্পর্টেন্ট অর্গানাইজেশনসগুলো ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে প্রতিষ্ঠিত হয়েছিল সেইগুলোর বিষয়ে আজকে আলোচনা। তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা প্রিসিয়াস পার্ট বলতে পারি এটাকে। এটা আমাদের জানাটা জরুরি, ইম্পারেটিভ, তো আমাদের এটা জানতেই হবে। বেশি কিছু নেই, আজকের ভিডিও বেশি বড় হবে না, কিন্তু খুব একদম শাতির দিমাগ দিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, তবে গিয়ে কিন্তু এই পুরো ব্যাপারটা আমরা আমাদের মুঠোর মধ্যে নিতে পারবো। তো চলো শুরু করি। আচ্ছা, ফার্স্টে আমাদের অর্গানাইজেশনস গুলো জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে রাজা রামমোহন রায় সম্পর্কে। আমরা সবাই জানি রাজা রামমোহন রায়ের অবদান ভারতবর্ষের জন্য আনডিনায়েবল। সেই কন্ট্রিবিউশনটা কিন্তু অনেকটা দামি। তো রাজা রামমোহন রায়ের যে অর্গানাইজেশনস গুলো ছিল তার সাথে সাথে আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে দুটো একটা কথা জেনে নেব, যদিও আমরা মোটামুটি তার সম্পর্কে জানি। রাজা রামমোহন রায়ের সময়সীমাটা আমরা একটু দেখে নিই। 1774 থেকে 1833 পর্যন্ত কিন্তু তার সময়সীমাটা ছিল। দেখো, যখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়, তারপরে 1833-এ যখন রাজা রামমোহন রায় মারা যাচ্ছেন, তারপরে কিন্তু সবকিছু ক্ষমতা চলে যাচ্ছে কার হাতে? মানে ব্রাহ্ম সমাজের ক্ষমতা চলে যাচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে। ঠিক আছে? তো এই তারপরে কিন্তু দেখা যাচ্ছে সেটার মধ্যে ডিভিশন আসছে, কেশবচন্দ্র সেন একটা যাচ্ছে আর একটা আদি ব্রাহ্ম সমাজ রইল। এইভাবে আবার কেশবচন্দ্র সেনের মধ্যে যেটা তিনি ফাউন্ড করেছিলেন সেটার মধ্যে আবার ভাঙন এলো, আবার ওখান থেকে আরেকটা শাখা তৈরি হলো। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ব্রাহ্ম সমাজের ভাঙনটা কিন্তু আমরা দেখতে পাবো। এইবার দেখো রাজা রামমোহন রায় এখানে কি বলেছে, দ্য ফার্স্ট গ্রেট লিডার অফ মডার্ন ইন্ডিয়া। তো মডার্ন ইন্ডিয়ার একদম ফার্স্ট গ্রেট লিডার হিসেবে কিন্তু আমরা রাজা রামমোহন রায়কে জানতে পারি। এরপরে বলছে মর্নিং স্টার অফ রিফর্ম মুভমেন্ট, মর্নিং স্টার অফ রিফর্ম মুভমেন্ট। তো সেকেন্ড এখানে ভালো করে বলা রয়েছে, দেখো সকালের তারা, যিনি আলো নিয়ে আসেন। ধরো যেখানটা অন্ধকার, সেই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য কিছু ভগবানের দূত আসেন। তিনি ছিলেন সেই রকম টাইপসের একজন মানুষ, যিনি রিফর্ম মুভমেন্টের ভোরের তারা হিসেবে কিন্তু পরিচিত। তারপর বলছে দ্য পায়োনিয়ার অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। এগুলো কিন্তু সবই তার এক একটা নাম হিসেবে কিন্তু আমরা তাকে জানছি। তিনি পায়োনিয়ার অফ পলিটিক্যাল মুভমেন্ট, মর্নিং স্টার অফ রিফর্ম মুভমেন্ট, গ্রেট লিডার অফ দ্য মডার্ন ইন্ডিয়া। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, তুলে দিতে পারে, যে বলবে যে দ্য পায়োনিয়ার অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট কে সেই নামে পরিচিত? অবভিয়াসলি আর রয়। তো এরপরে দেখো, হি হ্যাজ দ্য ডিপলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন আইডিয়া। এটা আমরা সবাই জানি যে তিনি পশ্চিমী শিক্ষার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, ডিপলি ইনফ্লুয়েন্স ছিলেন সেই ব্যাপারে। তার একটা গভীর ইম্প্যাক্টও তার উপর পড়েছিল, যার জন্য কিন্তু তিনি একটা রিফর্ম মুভমেন্টের কথা ভাবতে পেরেছিলেন, সমাজকে বদলাবার একটা ট্রাই নিয়েছিলেন এবং যথেষ্ট ক্ষেত্রে সফলও হয়েছেন। এরপরে দেখো, পরে বলছি ইট ইজ বিলিভ দ্যাট দ্য সাম অফ দ্য বেনিফিশিয়েন্ট প্রভিশনস of the Charter Act of 1833 were due to his efforts in England. চার্টার অ্যাক্ট 1833-এ তার এফোর্টে ইংল্যান্ডে কি বলছে, ইট ইজ বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করতে পারি কিছু বেনিফিশিয়েন্ট যে প্রভিশনস, যেগুলো ধরো চার্টার অ্যাক্ট 1833-তে আমরা কি দেখেছিলাম, যেগুলো ধরো বেনিফিশিয়েন্টস কিছু, আমরা ওখানে কি পেয়েছিলাম যে মনোপলি অফ ট্রেডটা পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং মুক্ত বাণিজ্যের সূচনা হলো, এবং চা যেটা বলেছিলাম যে চায়ের বাণিজ্য যেটা ছিল চীনের সাথে একচেটিয়া, সেটাও বন্ধ হয়েছিল। তো এইরকম কিছু ধরো আরো বেনিফিশিয়েন্ট সামথিং ছিল, যেগুলো কিন্তু একমাত্র ইংল্যান্ডে সেই রাজা রামমোহন রায়ের এফোর্টের মাধ্যমে কিন্তু সম্ভবপর হয়েছিল। তারপর বলছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। অনেক জায়গায় পাবে যে এইটা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এটা নয়,
অনেক জায়গায় নেটে মেটে খুঁজে পেতে পারো যে বঙ্গভাষা প্রকাশিকা সভা ক্যালকাটা 1836 সেখানে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করছেন। পুরোটাই ভুল কথা, কারণ 1833-তে তো উনি মারাই গেছেন, তাহলে 36-এ কি করে বানাতে পারেন? তো এটা তার অ্যাসোসিয়েট ছিল, যিনি অ্যাসোসিয়েট ছিলেন, দেখো তার অনেক অ্যাসোসিয়েটস এর মধ্যে গৌরীশঙ্কর তর্কবাগীশ একজন অ্যাসোসিয়েট ছিলেন, তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন আফটার দ্য ডেথ অফ রাজা রামমোহন রায়। আত্মীয় সভা প্রতিষ্ঠা করছেন কে? 1814 সালে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করছে? প্রথম তো ব্রাহ্ম সভা হয়েছিল, তারপর আগস্ট মাসে 1828-এ এটা প্রতিষ্ঠা হয়, তারপর ওটা ব্রাহ্ম সমাজ হয়ে যায়, যেটা বলছিলাম যে পরে দেবেন্দ্রনাথের হাতে চলে যায়, তারপর কেশবচন্দ্র সেন আলাদা হয়ে যান। প্রত্যেকটাই কিন্তু মতবিরোধের কারণে হয়েছিল। বেদান্ত কলেজ 1825 সালে প্রতিষ্ঠা হয়, রাজা রামমোহন রায় সেটি প্রতিষ্ঠা করেন। হিজ স্ট্রাগল লেড টু অ্যাবলিশন অফ সতী, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমাদের ভারতবর্ষে সতী বা সতী যে প্র্যাকটিসটা ছিল, এটা অবভিয়াসলি একটা বাজে প্র্যাকটিস ছিল। এই প্র্যাকটিস একটা মাল প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা দিনের পর দিন বিভিন্ন জায়গায় হয়েছিল, বিশেষত বাই দিস বেঙ্গল ওয়াজ টু মাচ এফেক্টেড। তো কেন এফেক্ট ছিল? তার কারণ এখানে কুসংস্কারের পরিমাণ শুধু বেঙ্গলই না, বিভিন্ন রাজ্যে কিন্তু ধরো ভারতের বিভিন্ন পার্টে সতী সিস্টেমের বাড়াবাড়ি প্রচুর ছিল, এবং সেইভাবে দেখো একটা বয়স্ক মানুষের সাথে একটা 10 বছরের বালিকাকে বিবাহ দিয়ে তাকে পরের দিন সেই বয়স্ক লোকের মৃত্যু হয়ে গেল, সে বিধবা হয়ে গেল, তার চুল কেটে দেওয়া হলো, তাকে নিরামিষ ভোজন করানো হলো, তার শিক্ষা দীক্ষা নেই, কিছু নেই। একটা মেয়েকে একটা নিম্ন প্রজাতির প্রাণীর সঙ্গে তুলনা করেছিল সমাজ। তখনকার দিনের মানুষেরা তাদেরকে একদম সদা পদদলিত প্রাণী হিসেবেই কিন্তু ভেবে নিয়েছিল যে না, মেয়েদের ওই অধিকার নেই তারা শিক্ষা গ্রহণ করবে, মেয়েদের সেই অধিকার নেই যে পুরুষ জাতির বিরুদ্ধে তারা কথা বলবে, মেয়েদের সেই অধিকার নেই যে তারা তাদের জীবন সম্পর্কে দুটো শব্দ উচ্চারণ করবে, যে তাদের জীবন তাদেরও সামান্য বক্তব্য থাকতে পারে। সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা একদম সাপ্রেস করা ছিল। বিশেষত যারা ধরো একটু মিডল ক্লাস ঘরের লোকজন ছিল, তাদের ক্ষেত্রে তো এই সতী সিস্টেমে একটা বিশাল ভয়ঙ্কর প্রভাব পড়েছিল, কিন্তু বড় বড় যারা ধরো বড় মাপের লোকজন ছিল, তাদের বাড়িতে কিন্তু এই সমস্যাটা ছিল না। তো সতী সিস্টেমটা লর্ড উইলিয়াম বেন্টিং এর সাথে হাত মিলিয়ে কিন্তু পুরোপুরি সাপ্রেস করতে সম্ভব করতে পেরেছিল। এরপর চলে যাচ্ছি ফাদার অফ ইন্ডিয়ান রেনেসান্স। জানি ইন্ডিয়ান রেনেসান্স এর ফাদার কাকে বলা হচ্ছে? রাজা রামমোহন রায়, নবজাগরণের পিতা। তো দেখো এরপর তার দুটো বুকস এর ইম্পর্টেন্ট বুক আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট বুকস আছে, তার মধ্যে দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট বুক যেগুলো ধরো এক্সামে কভার করছে, সেইটা ধরো একটা হচ্ছে গিফট অফ মনোথেইস্ট, আর একটা হচ্ছে প্রিসেপ্টস অফ জেসাস। দ্য গিফট অফ মনোথেইস্ট যেটা আছে ওটার নামটা হচ্ছে দেখো উল মুহিউদ্দিন, আর সেটা 1805 সালে কিন্তু বুকটা পাবলিশ হচ্ছে। আর প্রিসেপ্টস অফ জেসাসটা তো 1820। তো সবাই জানি মোটামুটি এটা। তো এই দুটো আমরা জেনে নিলাম, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, তার ওয়ার্ক, এই দুটো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলে যাবো চলো পরেরটায়। আচ্ছা, নেক্সট চারটে অর্গানাইজেশন আমরা দেখে নিই চলো। ফার্স্ট কি দিয়েছে দেখো, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হচ্ছে আগে আমরা সেটা জেনে নিই। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে 1839। কোথায় হচ্ছে? লন্ডন। ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে 1839 লন্ডনে। কে করছেন? সেটা হচ্ছে উইলিয়াম অ্যাডাম। ভালো করে মনে রাখবে কে প্রতিষ্ঠা করছে? উইলিয়াম অ্যাডাম। ঠিক আছে, উইলিয়াম অ্যাডাম প্রতিষ্ঠা করছে। এরপরেরটা দেখো চলে যাই, ইন্ডিয়ান সোসাইটি। ইন্ডিয়ান সোসাইটি কবে ফাউন্ড হচ্ছে? 1872-তে। এটাও কিন্তু লন্ডনে প্রতিষ্ঠা হচ্ছে। 1872-তে কিন্তু এটাও লন্ডনে প্রতিষ্ঠা করা হচ্ছে। তো 1872 এটা মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান সোসাইটি এরও একটা ভূমিকা আছে, সেটা আমরা এরপরে জানবো।
এবার দেখো ইন্ডিয়ান সোসাইটি যেটা ছিল, পরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ধরো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করছে? আনন্দমোহন বোস আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এইটা কিন্তু শুধু আনন্দমোহন বোস প্রতিষ্ঠা করছে। আমি শর্টে লিখলাম আনন্দমোহন বোস, এটা প্রতিষ্ঠা করছে লন্ডনে 1872-তে। এরপর চলে যাবো, চলো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির আর ল্যান্ডলর্ড সোসাইটির ভূমিকাটা আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো, কারণ এই দুটোর থেকে আরেকটা অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয়েছিল, সেটা আমরা নেক্সট স্লাইডে করছি। তা আগে এটা দেখে নিই, চলো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? 1843-তে। কে প্রতিষ্ঠা করছে? জর্জ থমসন। থমসন জর্জ থমসন কিন্তু প্রতিষ্ঠা করছে। এরপরে দেখো ল্যান্ডলর্ড সোসাইটি। ল্যান্ডলর্ড সোসাইটি সম্পর্কে দুটো বলে রাখি, কে কে প্রতিষ্ঠা করছে? দ্বারকানাথ ঠাকুর আর রাধাকান্ত দেব। দ্বারকানাথ ঠাকুর, কেউ জানো দ্বারকানাথ ঠাকুরটা কে ছিল? যদি জানো তাহলে কমেন্ট করে জানিও। দ্বারকানাথ ঠাকুর আর রাধাকান্ত দেব, প্লাস দিয়ে রাখলাম, রাধাকান্ত দেব, এরা দুজন কিন্তু প্রতিষ্ঠা করছে। কত সালে প্রতিষ্ঠা করছে? 1838 সালে। এটা আগে হয়েছিল, ল্যান্ডলর্ড সোসাইটি আগে হয়েছিল, 1838 সালে প্রতিষ্ঠা করছে। এইবার বলছে যে এই ল্যান্ডলর্ড সোসাইটি কোঅপারেটেড উইথ দ্য ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ফাউন্ডেড বাই উইলিয়াম অ্যাডাম। এই যে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, তার সাথে কিন্তু কোঅপারেটেড ছিল, এবং সেটা কিন্তু পরে আমরা দেখছি যে যখন ল্যান্ডলর্ড সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে, তারপরে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু তাদের সময়সীমাটা কিন্তু একই, ঠিক আছে? এইবার দেখো এই ল্যান্ডলর্ড সোসাইটি যখন প্রতিষ্ঠা হচ্ছে, তখন দ্বারকানাথ রাধাকান্ত দেব দুজন মিলে কিন্তু টুগেদারলি সোসাইটিটা বানাচ্ছে। এরপরে এটার যে ভ্যালুটা, সেটা আস্তে আস্তে কম হতে থাকে, মানে যে এইম নিয়ে ওরা নেমেছিল সেই ব্যাপারটা আস্তে আস্তে সফট হতে থাকে। তো তখন এই দুটোকে মার্চ করে দেওয়া হয়। এই দুটো মার্চ করে দিয়ে তখন প্রতিষ্ঠা হয় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ঠিক আছে? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। এর আগে একটু দেখে নাও গাউদিয়া সভা, এটা আমরা একটু জেনে রাখি। হোয়াট ইজ গাউদিয়া সভা? গাউদিয়া সভা এটাকে প্রতিষ্ঠা করছে, গাউদিয়া সভা প্রতিষ্ঠা করছে দ্বারকানাথ ঠাকুর আর রাধাকান্ত দেব। যখনই আমরা ল্যান্ডলর্ড সোসাইটি পড়বো, তখনই কিন্তু এটা আমাদের মাথায় আসবে, বা যখনই আমরা আর্য সমাজ পড়বো, স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে, তখন কিন্তু আমরা শুদ্ধি আন্দোলনের কথাও মাথায় রাখবো, যাতে করে আমাদের একটাতে দুটো ডেটা মাথায় রাখতে পারি। তো এইভাবে অনেক সময় কোশ্চেন, শুদ্ধি আন্দোলনকে শুরু করছে স্বামী দয়ানন্দ সরস্বতী, ওরকম ল্যান্ডলর্ড সোসাইটি যখন পড়ছি, একবারে গাউদিয়া সভার কথাও জেনে নেবো, কারণ টুগেদারলি তখন এই কাজটাও তারা করেছিল। তো নেক্সট চলে যাব, চলো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই যে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আর ল্যান্ডলর্ড সোসাইটি কিন্তু সেই দিনকে দুটো জয়েন্ট হয়ে গেছিল। জয়েন্ট হয়ে শুরু হয়েছিল একটা নতুন অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। লিখে নি চলো, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। কত সালে হচ্ছে? 1851 সালে। 1851 সালে এটা প্রতিষ্ঠা হচ্ছে। এবার যদি পার্টিকুলার ডেট ধরো চাইছে, ধরো 1851 সালে অক্টোবর মাসে, 29শে অক্টোবর, এটাও মাথায় রাখো, কিন্তু 29শে অক্টোবর ওইভাবে চায় না, তবু মাথায় যদি ডেটা কালেক্ট করতে চাও তাহলে লিখতে পারো 29 অক্টোবর। এরপর বলছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে এই দুটো দিয়ে তো এটা প্রতিষ্ঠা হলো। এরপর বলছে যে সোসাইটি ওয়ার মার্জড ইনটু ওয়ান অ্যান্ড নেম দ্য ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অ্যাজ দ্য টু ডিড নট ফ্লোরিশ ওয়েল ইন্ডিভিজুয়ালি। এই দুটো কিন্তু ওই যে বললাম, ভালোভাবে নিজেদের ফ্লোরিশ করতে পারছিল না, একটা যে এম নিয়ে নেমেছিল সেটা ঠিকঠাক ভাবে কিন্তু প্রকাশ হচ্ছিল না,
যার কারণে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনটা কিন্তু বানাতে বাধ্য হলো এবং দুটো একসাথে মার্জ হয়ে গেল। তাহলে প্রথম হচ্ছে ল্যান্ডলর্ড সোসাইটি, তারপর ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এইভাবে কোশ্চেন গুলো দেবে না, দেবে কিভাবে বলতো? ধরো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠা হয়েছে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়েছে, ল্যান্ডলর্ড কত সালে, সালগুলো দিয়ে দিল এখানটায়। এবার সালগুলো উলট পালট করে দেবে, উলট পালট করে দেবে, এবার সমস্যাটা হয়ে যাবে। কোশ্চেন বেশি দেয় সাল থেকে আর কারা প্রতিষ্ঠা করেছে, এই জন্য এইগুলোকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তো এরপর দেখো, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে দ্বারকানাথ ঠাকুরেরও ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কারণ তিনি খুব ভালো করে বুঝেছিলেন যে এইটার যদি মার্জ না করা হয় তাহলে এটার আবার সেই যে প্রকাশটা সেটা ফিরে পাবে না। তো ভালো কথা। এইবার হচ্ছে এটার দুটো ব্রাঞ্চ খুলে গেল, কোথায় কোথায় খুললো? একটা বোম্বেতে খুললো, একটা ম্যাড্রাসে খুললো। ঠিক আছে, ম্যাড্রাসে খুললো। তো বোম্বেতে বোম্বে অ্যাসোসিয়েশন নামে প্রতিষ্ঠা হলো, আর এখানে ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন নামে কিন্তু প্রতিষ্ঠিত হলো। তাহলে চলো লিখে নিই যে বোম্বে অ্যাসোসিয়েশন। আমরা বোম্বে অ্যাসোসিয়েশন একবারই লিখলাম, কারণ বোম্বে নামে তো আমরা বুঝতেই পারছি, ম্যাড্রাস নাম মানে হচ্ছে তামিলনাড়ু। ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। জাস্ট এগুলো ব্রাঞ্চগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এর বেশি কিছু মাথায় না রাখলেও হবে, কারণ বেশি চাপ দিতে হবে না। বেশি চাপ দিলে আবার উলট পালট হয়ে যাবে, হিস্ট্রিটাতে একটু টেকনিক্যাল ভাবে পড়তে হয়, তো সেইটাই। যাই হোক, বোম্বে অ্যাসোসিয়েশন, ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, এই দুটো তো আমরা জেনে নিলাম। তো চলো নেক্সট কি দিয়েছে দেখো, দুটো। এরপরে আমরা বোম্বে অ্যাসোসিয়েশন গুলোতে চলে যাব, কারণ বোম্বে প্রেসিডেন্সিতে যে অ্যাসোসিয়েশন গুলো হয়েছিল, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন গুলো, সেগুলো যথেষ্ট ভালো কন্ট্রিবিউশন রাখছে, ওগুলো আমাদের পড়তে হবে আলাদা করে, আবার ম্যাড্রাসেরটা আলাদা করে পড়বো। তো এই দুটো লাস্ট আছে, এই দুটো পড়ে নিয়ে চলো। ইন্ডিয়া লিগ কে প্রতিষ্ঠা করছে? শিশির কুমার ঘোষ। তো শিশির কুমার ঘোষ 1875 সালে, 1875-এ অনেকগুলো হচ্ছে। থিওসফিক্যাল সোসাইটিও কিন্তু 1875-এ হচ্ছে। তো কে ছিল? অলকট আর মাডাম বালাভাস্কার। 1875-এ দেখো, যাই হোক ওটা পরে, আমরা তো জানি থিওসফিক্যাল সোসাইটি, আচ্ছা ওটাও না হয় করিয়ে দিচ্ছি থিওসফিক্যাল সোসাইটি সম্পর্কে। ইন্ডিয়ান লিগ 1875 কে করছে? শিশির কুমার ঘোষ। ইনি হচ্ছেন যিনি অমৃতবাজার পত্রিকা কিন্তু প্রকাশ করেছিলেন, যিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, অমৃতবাজার পত্রিকা তিনি ফাউন্ড করছেন, এবং তিনি ছিলেন একজন জার্নালিস্ট, শিশির কুমার ঘোষ। এবং দেখো, আনন্দমোহন বোসেরও কিন্তু এখানে কন্ট্রিবিউশন ছিল। ঠিক আছে, ইন্ডিয়ান লিগের ক্ষেত্রে। এবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আমি বলেছিলাম যে আনন্দমোহন বোস আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি মিলে কিন্তু এটা প্রতিষ্ঠা করছে। তাহলে এদের দুজনের নামটা লিখি, আনন্দমোহন বোস and সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরা দুজন কিন্তু টুগেদারলি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে আরেকটা আইডিয়া দিয়ে রাখি, এটা কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে কে বাধ্য হয়েছিল আইসিএস এর চাকরি ছাড়তে, বা তাকে জোর করে ছাড়ানো হয়েছিল? তিনি হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেতাজি সুভাষচন্দ্র বোসও কিন্তু স্বইচ্ছায় আইসিএস এক্সামিনেশনটা দিয়ে তাতে পাশ করার পরেও কিন্তু তিনি চাকরিটা ছেড়ে দিয়েছিলেন, দেশ মায়ের জন্য কিন্তু তিনি কিছু করতে চেয়েছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি যে আইসিএস এক্সামিনেশনের যে এজ লিমিটটা ছিল সেটা নিয়েও কথা বলেছিলেন, সেটার বিষয়ে তার ভূমিকা আছে। 1876 Lord Lytton reduced the maximum age for appearing in the ICS to 19 years থেকে 21 years করেছিল। লর্ড লিটন 1876-এ আইসিডিএস এর যে এজ লিমিটটা ছিল সেটা রিডিউস করেছিল
রিডিউস দ্য এজ লিমিট কত থেকে কত, 21 থেকে কমিয়ে করেছিল 19-এ। ঠিক আছে, তো চলে যাই, চলো নেক্সট দেখো বোম্বে প্রেসিডেন্সি গুলোতে চলে যাই, যেগুলো ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন ছিল। বোম্বে অ্যাসোসিয়েশন জানি আমরা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের একটা একটা শাখা 1851-এ প্রতিষ্ঠিত হয়। আরেকটা হয়েছিল ম্যাড্রাসে, ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন নামে। তো ওটা যখন ম্যাড্রাস প্রেসিডেন্সিতে পড়বো তখন পড়ে নেব। নেক্সট দেখো পুনা সার্বজনিক সভা 1870-তে হচ্ছে। কে কে করছে? মহাদেব গোবিন্দ রানাডে, জাস্টিস গোবিন্দ রানাডে আর কি, উনি জাস্টিস ছিলেন। গণেশ বাসুদেব যোশী, আর ছিল SH চিপলাঙ্কর। ঠিক আছে, এই তিনজন ফাউন্ডারের নামটা কিন্তু মনে রাখতে হবে। পুনা সার্বজনিক সভা। নেক্সট চলে যাচ্ছে দেখো, ইট ওয়ার্ক ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ দ্য বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন মানে এটার সাথেও কিন্তু তিনি অ্যাসোসিয়েটেড ছিলেন, যুক্ত ছিলেন। এরপরে দেখো বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনে কি বলছে, কত সালে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে? 1885 সালে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। কে কে করেছিল? তিনজন ব্রাদার ইন ল, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়াবজি আর KT তেলান। ঠিক আছে, এরপর চলে যাবো ম্যাড্রাস প্রেসিডেন্সি। নেক্সট কি দিয়েছে দেখো, ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন জানি আ ব্রাঞ্চ অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফেডেড ইনটু অবসিকিউরিটি আফটার 1857। দেখো এটা একটা ব্রাঞ্চ ছিল, কারণ আমরা জানি ল্যান্ডলর্ড সোসাইটি আর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এই দুটো মিলে কি হয়েছিল, যে দ্য ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন হয়েছিল। তো সেইটারই দুটো ব্রাঞ্চ ছিল, একটা বোম্বে অ্যাসোসিয়েশন আর একটা হয়েছিল ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। তো এটার 1857-এর পরে ধীরে ধীরে এটা কিন্তু ফেড হয়ে গেছিল। এটার সেই প্রকাশটা কিন্তু আগের মতো ছিল না। কে ছিল? গাজালু লক্ষ্মী নারায়ণ সেট্টি, ইনি কিন্তু এটা ফর্ম করেছিলেন। এটার দায়িত্বে ছিলেন ম্যাড্রাস মহাজনা সভা, 1884-এ ফর্ম হচ্ছে। কে কে করছে? বিজয় রাঘবাচার্য, সুব্রমণিয়ম আইয়ার, আর একজন হচ্ছেন আনন্দচার্য। ঠিক আছে, আনন্দচার্য। এইভাবে দেয় যে বিজয় রাঘবাচার্যার, সুব্রমণিয়ম আইয়ার আর চার্লু, এই চার্লু এরকম ভাবে শুধু লাস্ট নামটা তুলেও কিন্তু দিয়ে দেয়। এরপর দেখো থিওসফিক্যাল সোসাইটি 1875-এ। 1875-এ আগেও বলেছি থিওসফিক্যাল সোসাইটি হয়েছে, আর্য সমাজ হয়েছে, যেটা দয়ানন্দ সরস্বতী। তো এইটা হয়েছে আদিয়ার চেন্নাইতে, এই শহরে। ম্যাডাম ভালাভাস্কাই, হেনরি স্টিল অলকট, উইলিয়াম কোয়ান জাজ, তো এরা কিন্তু ফাউন্ডিং মেম্বার ছিল। আদিয়ারে চেন্নাইতে হয়েছিল। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866-এ কিন্তু এটা ফাউন্ড হচ্ছে। কে কে করেছে? ফিরোজ শাহ মেহতা ছিল, বদরুদ্দিন তায়াবজি ছিল, দাদাভাই নওরোজি ছিল, আর মনমোহন ঘোষ ছিল। তো এদেরকে কিন্তু আমরা মাথায় রাখবো ফাউন্ডিং মেম্বার হিসেবে। এছাড়াও কিন্তু ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়াবজিরও অন্যান্য অ্যাসোসিয়েশন আমরা দেখেছি। তখন এটা KT তেলাং ছিল। কোন অ্যাসোসিয়েশন ছিল সেটা? তো সেটা ছিল বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। তো চলে যাবো, চলো নেক্সট চলে এসেছি দাদাভাই নওরোজি সম্পর্কে একটু দেখে নিই। তারও তো একটা ভূমিকা ছিল। তো দাদাভাই নওরোজির যে প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েশন গুলো ছিল সেগুলো আমরা একটু পড়বো। তার আগে একটু দেখে নিই যে দাদাভাই নওরোজি কি নামে পরিচিত ছিলেন। তিনি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কিন্তু পরিচিত ছিলেন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজি। তারপর দেখো দ্য ফার্স্ট ইকোনমিক থিঙ্কার অফ ইন্ডিয়া, নামে দাদাভাই নওরোজি প্রতিষ্ঠিত ছিল। কেন? কারণ তার একটা বুক পাবলিশ করেছিলেন তিনি, সেটার নাম ছিল পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আনব্রিটিশ কথাটা মানে কি? ধরো আনব্রিটিশ মানে হচ্ছে যেখানে ধরো ব্রিটিশের অস্তিত্ব ঠিক মতো কার্যকর হচ্ছে না। আনব্রিটিশ রুল মানে ব্রিটিশের রুল নেই, এবং সেখানে ব্রিটিশের শোষণের জন্যই কিন্তু ভারতের যে পভার্টি, ইন্ডিয়ান পভার্টি, সেটা কিন্তু এই ব্রিটিশের শোষণের জন্যই হচ্ছে। তার কারণটা হচ্ছে ব্রিটিশের শোষণ, সেটাই তিনি এখানে বুঝিয়েছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম আ ব্রিটিশ এমপি। ঠিক আছে, মেম্বার অফ পার্লামেন্ট তিনি কিন্তু হয়েছিলেন ফার্স্ট ইন্ডিয়ান। RC দত্তরও কিন্তু এরকম আমাদের যে টোটাল এই ইকোনমিকের উপর আর একটা বই তিনি লিখেছিলেন, রমেশচন্দ্র দত্ত।
ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, দাদাভাই নওরোজির মতো তিনিও কিন্তু এই ওয়ার্কে যথেষ্ট কন্ট্রিবিউশন রেখেছেন। এরপর আরেকটি ইম্পর্টেন্ট টপিকে আসি, যেটা হচ্ছে ইন ডিসেম্বর, মানে ঠিক 1885-তে আইএনসি হবে, তার আগে আগে আইএনসি কার মাধ্যমে হয়েছিল? আমরা জানি যে লর্ড ডাফরিন ফার্স্ট এই আইএনসির কথাটা কাকে বলেন, সেটা বলছেন হচ্ছে হিউমকে। এখানে উমেশ চন্দ্র ব্যানার্জি এটা নিজেই বলেছিলেন যে ফার্স্ট লর্ড ডাফরিন হিউমকে বলেন যে এরকম একটা অ্যাসোসিয়েশন হবে যেটা গভর্নমেন্টকে হেল্প করবে। ডিরেক্ট একটা সমস্যার সৃষ্টি হয় গভর্নমেন্টের সাথে, মাছ মানে জনগণের যে যোগাযোগ সেটা ঠিকঠাক ভাবে রক্ষিত হচ্ছে না, তো অ্যাসোসিয়েশনরা মানে আইএনসি সেটা তুলে ধরবে। তা এটা একটা গভর্নমেন্টের অ্যাসোসিয়েশনের মতনই কাজ করবে, কিন্তু হিউম ওটাকে অন্যভাবে থিঙ্কিং করলো এবং সেই ব্যাপারটা দেখো কি নামে পরিচিত, সেফটি ভালভ থিওরি নামে কিন্তু আমরা জেনে থাকি। তো উমেশ চন্দ্র ব্যানার্জি কিন্তু ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক আছে, 1885-এ বোম্বে সেশন। এরপর দেখো এখানে বলছে 1883-তে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্গানাইজড। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কারা কারা করেছিল? আনন্দমোহন বোস, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, and All India National Conference and give a call for another one in December 1885। এই যে এই ব্যাপারটা যে তখন শুরু হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, যে আইএনসি প্রতিষ্ঠা হবে, একটা ন্যাশনাল কনফারেন্স হচ্ছে, তার মাধ্যমে ধীরে ধীরে সেটার জন্য মেজারমেন্ট গুলো করছে এবং রেডি হচ্ছে আইএনসি প্রতিষ্ঠার জন্য। তো প্রথমে তো মডারেট ফেজে তো অনেকটা সময় গেছে, ধরো 1915 সাল অবধি তো পুরোপুরি মডারেট ফেজটা, যেমন গোপাল কৃষ্ণ গোখলে বা আদার্স যারা লিডার্স ছিলেন কংগ্রেসের, তারা কিন্তু ওইটাকে কন্ট্রোল করছিলেন। তো এমনিতেও আমরা এরপরে নেক্সটে পড়বো যে মডারেট ফেজ আর এক্সট্রিমিস্ট ফেজের মধ্যে দুটো ডিফারেন্স কি। মডারেট ফেজের ক্ষেত্রে 3টে পি, মানে হচ্ছে পিটিশন, প্রেয়ার আর একটা হচ্ছে প্রোটেস্ট। তাহলে পিটিশন, প্রেয়ার, পিটিশন এন্ড প্রোটেস্ট। আর একটা অ্যাসোসিয়েশন আমরা দেখে নিই, ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটা কে প্রতিষ্ঠা করছে? এটা প্রতিষ্ঠা করছে মেরি কার্পেন্টার। এইটা 1867 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, মেরি কার্পেন্টার করছেন, ঠিক আছে। মেরি কার্পেন্টার এটা প্রতিষ্ঠা করছেন, কোথায় করছেন? লন্ডনে, ঠিক আছে। তো আমাদের ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশনস গুলো যেগুলো কংগ্রেস প্রতিষ্ঠার আগে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো আমরা আজকে পড়ে নিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা যখন আইএনসি ফেজটা পড়বো, তখন এক্সট্রিমিস্ট, মডারেটস, তাদের সব যাবতীয় কার্যকলাপ বা যা যা ঘটনা ঘটেছিল সবকিছু নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরো নতুন নতুন ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। জয় হিন্দ।